নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির স্বাস্থ্য কথায়। একেবি টিভির স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, বিখ্যাত হার্ট সার্জন। এজেএমসি বা আমরা যেটাকে বলি জিবি হসপিটালে কার্ডিওভাস্কুলার সার্জারি এবং ইন্টারভেনশনাল রেডিওলজি ডিপার্টমেন্টের যিনি হেড এবং কনসালটেন্ট। নমস্কার ডাক্তারবাবু, একেবি টিভির স্বাস্থ্য কথায় আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আর সময় বেশি নষ্ট করব না, চলে যাচ্ছি সরাসরি, কারণ এরকম একজন ডাক্তারকে আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি, তাই আমরা খুব খুশি। ডাক্তারবাবুর প্রতি আমাদের আবার কৃতজ্ঞতা রইল। তো প্রথমেই যে প্রশ্নটা জানতে চাইব সেটা হচ্ছে মানে হার্টের রোগ, হ্যাঁ, মানে কত রকমের হতে পারে, কি হতে পারে, আর কি মানে হলে পরে আমার শারীরিক কি অসুবিধা হলে পরে আমি বুঝতে পারবো যে আমার হার্টের অসুবিধা রয়েছে। প্রথমে এই প্রশ্নটাই থাকবে। সাথে সাথে এটাও জানতে চাইব, আমরা প্রায় শুনি মানে বুকে যদি ব্যথা হয় কখনো কখনো, তখন আমাদের অনেকেই বলেন আর কি, আমরা তো এখন অনেকেই ডাক্তার, নিজেরাই ডাক্তারি করি কিছুটা, যে তোমার বোধহয় গ্যাসের ব্যথা হয়েছে, একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও, তারপর একটা সরবিটেট খেয়ে নাও। এটা কি মানে সত্যি ঠিক না মানে ভুল? আপনার প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক বর্তমান পরিপ্রেক্ষিতে। যে প্রশ্নটি আপনি প্রথমে করলেন যে হার্টের রোগ কী হয়, আমি বলবো প্রথমত আমরা হার্টের রোগকে ভাগ করি। একটা হচ্ছে শিশুদের হার্টের রোগ, আর একটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ। তো শিশুদের হার্টের রোগের প্রসঙ্গে আমি পরে শেষে আসব। আমরা প্রথমত আমরা বলবো প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ নিয়ে। এখন প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ বলতে মূলত যেটা আমরা বুঝি সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা সিএডি, বা এর বাংলা করলে বোঝা যায় যে হার্ট অ্যাটাক হয়েছে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হার্টের গায়ে ছোট ছোট ব্লাড ভেসেল থাকে, রক্তনালিকা থাকে, যেগুলো হার্টের নিজস্ব সংবহনতন্ত্র, হার্টকে পরিশোধিত রক্ত দিচ্ছে। কারণ হার্টও তো একটা অর্গান, সেও পাম্প করছে, তারও ডিমান্ড আছে, তারও খাদ্য চাই, অক্সিজেন চাই। সেই সরবরাহকারী যে নালিকাগুলি সেগুলো হচ্ছে করোনারি আর্টারি। সেগুলো দেখা যায় যে বয়সের সাথে সাথে বা অন্য রোগ যদি আমাদের থাকে, তো এইগুলোতে ব্লকেজ সৃষ্টি হয়। তো ব্লকেজ সৃষ্টি হলে সেই রক্ত চলাচল ব্যাহত হয়, হার্টের নিজস্ব রক্ত চলাচল। ফলে দেখা যায় কখনো ক্ষেত্রে যে এই ব্লকেজগুলো এমন মাত্রায় দাঁড়ায় যে খুব ক্রিটিক্যাল স্টেনোসিস হয়। তখন পেশেন্ট বলবে যে আমার বুকে ব্যথা হচ্ছে, আমি কাজ করতে পারছি না, আমি কাজ করলেই যে বুকে আমার ব্যথা হয়, বুকে সঙ্গে সঙ্গে শরীরে ঘাম দেয়, বুক ধরফর করে, বা আমি হাঁপিয়ে যাই, খুব সহজে আমি হাঁপিয়ে যাই, আমি দোতলায় উঠতে পারি না, আমি হাঁপিয়ে যাই এবং বুকে খুব ব্যথা হয়। তখন আমি বলি আপনি কি করেন? তখন আমি একটু চুপ করে বসে থাকি, একটু রেস্ট নিই। রেস্ট নিলে খানিকক্ষণ 5-7 মিনিটের মধ্যে আবার কমে যায়। আবার কেউ বলেন না, আমি তখন মুখে একটা সরবিট্রেটের ট্যাবলেট খাই, তাহলেও কমে যায়। তো এই লক্ষণগুলো হচ্ছে টিপিক্যালি করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের রক্তনালীর ব্লকেজ এর লক্ষণ। এই লক্ষণগুলো যদি আমরা ইগনোর করি, বা কোনো ক্ষেত্রে যেমন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এই লক্ষণগুলি সহজে বোঝা যায় না, এগুলো মানে চেপে যায় আর কি। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এই ব্যথাটা সাধারণত বোঝা যায় না অতটা, পেশেন্টরা সেকে ইগনোর করে খুব সহজে, খুব হালকা ব্যথা হয় বা অনেকের সে ব্যথা হয়ও না। তো সেই সব ক্ষেত্রে যদি সেটা বেশি মাত্রায় হয়, সেই ব্লকেজগুলো ধরুন যেটা 80% ছিল, হঠাৎ করে দেখা গেল এখানে একটা থ্রম্বাস জমে সেটা 100% ব্লক হয়ে গেল, মানে হার্টের একটা অংশের পেশিতে রক্ত চলাচল পুরোপুরি কেটে গেল, পুরোপুরি বন্ধ হয়ে গেল। সেই অবস্থাটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সেটা একটা বিশাল একটা ইমার্জেন্সি। সেই ক্ষেত্রে পেশেন্টকে সঙ্গে সঙ্গে গোল্ডেন আওয়ার বলে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে ভর্তি হতে হবে, যেখানে হার্টের চিকিৎসা হয় সেই হাসপাতালে, বা যদি ছোট হাসপাতালে থাকে তাকে সেখান থেকে
প্রাথমিক ওষুধপত্র দিয়ে যাতে রেফার করে দেওয়া হয় সময় নষ্ট না করে, সেই গোল্ডেন আওয়ারটা যাতে নষ্ট না হয়। এই গোল্ডেন আওয়ারের মধ্যে যদি পেশেন্ট পৌঁছায়, তখন যদি সব কিছু সুবিধা থাকে তা আমরা বলি, আমরা করে থাকি সেটা হচ্ছে প্রাইমারি এনজিওপ্লাস্টি। আমরা এনজিওপ্লাস্টি করে তাৎক্ষণিকভাবে সেই ব্লককে আমরা খুলে দিই এবং এই বেলুন এনজিওপ্লাস্টির পর অনেক সময় আমরা স্ট্যান্ড বসিয়ে দিই যে এই ব্লকেজের জায়গায় যাতে আবার ব্লকেজ না হয়। যেসব জায়গায় সেই প্রাইমারি এনজিওপ্লাস্টির সুবিধা নেই সেখানে আমরা থ্রম্বোলাইসিস করি, মানে কিছু মেডিসিন আছে যেগুলো দিয়ে ক্লট গলানো হয় বা যে রক্তটা জমে গেল সেইটাকে গলিয়ে দেওয়া হয়। তো গলিয়ে দেওয়া গেলে আবার পুনরায় রক্ত সংবহন শুরু হয় সেই রক্তনালীর মাধ্যমে। সুতরাং সেই গোল্ডেন আওয়ারটা খুব ইম্পর্টেন্ট, সাধারণত 1 থেকে 2 ঘন্টা। ইভেন আমরা 3-4 ঘন্টা সময়ের মধ্যেও যদি পেশেন্ট আসে তবুও আমরা এই প্রক্রিয়াগুলো করার চেষ্টা করি যাতে হার্টের মাসেলটা বেঁচে যায়। এখন যদি ধরুন পেশেন্ট দেরিতে এলো, সেই সময়ে মানে পার করে এলো, তখনও পেশেন্টকে হাসপাতালে ভর্তি হতে হবে। তখন সেই ক্লট গলানোর বা প্রাইমারি এনজিওপ্লাস্টির সুযোগ আমাদের হাতে থাকে না। তখন আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি, হার্ট অ্যাটাকের যে কমপ্লিকেশনগুলো যাতে না হয় সেদিক দিয়ে আমরা দেখি পেশেন্টের ব্যথা কমানো হয় এবং পেশেন্টকে মেডিকেল ম্যানেজমেন্ট ওষুধপত্রের মাধ্যমে আপাতত সুস্থ করে পরে পেশেন্টের এনজিওগ্রাফি বা এনজিওপ্লাস্টি করা হয়ে থাকে। সেটা হচ্ছে কমন হার্ট ডিজিজ বলতে আমরা এটাই বুঝে থাকি। এছাড়াও প্রাপ্তবয়স্কদের হার্টের রোগের মধ্যে রয়েছে হার্ট ভালভের রোগ। ঠিক আছে, আমরা শুনি পেশেন্টের হার্টের ভালভ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এটাও খুব কমন। সাধারণত এটা হয় যে রিউমেটিক হার্ট ডিজিজ বলে একটা কথা আছে, আগে আমরা প্রায়ই শুনতাম যে রিউমেটিক ফিভারে ভুগছে, যে জয়েন্ট পেন হচ্ছে, জ্বর হচ্ছে অনেক দিন ধরে। সেই রিউমেটিক ফিভারের একটা কমপ্লিকেশন হচ্ছে হার্টের ভালভগুলো ক্ষয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, এগুলো বলি আমরা রিউমেটিক হার্ট ডিজিজ। তো রিউমেটিক হার্ট ডিজিজে ভালভগুলো নষ্ট হয়ে যায়। রিউমেটিক হার্ট ডিজিজ ছাড়াও দেখা যায় যে ডিজেনারেটিভ প্রসেস বলে, বয়সের সাথে সাথে হার্টের কিছু ভালভ নষ্ট হয়ে যায়, সেগুলো আর সেই কাজ করতে পারে না, প্লায়াবিলিটি থাকে না। তো সেক্ষেত্রেও সেই ভালভুলার হার্ট ডিজিজ দেখা যায়। এছাড়াও আরও কিছু হার্ট ডিজিজ রয়েছে, যেমন আমরা বলি যে এটাকে কমনলি বলি আমরা হার্ট ব্লক। হার্ট ব্লক হচ্ছে হার্টের যে আমি বললাম নিজস্ব রক্ত সংবহনতন্ত্র রয়েছে, যার মাধ্যমে রক্ত নালীর মধ্য দিয়ে হার্টের মধ্যে রক্ত যায়। হার্টে এই সিস্টেমটা ছাড়াও আরেকটা সিস্টেম আছে, ইলেকট্রিক্যাল সিস্টেম আছে। হার্টের একটা মাদার বোর্ড আছে, আপনি ধরে নিতে পারেন হার্টের কম্পিউটারের যেমন একটা মাদার বোর্ড থাকে, হার্টের মধ্যে একটা মাদার বোর্ড আছে। তো হার্ট কিন্তু সবসময় ইলেকট্রিসিটিতে চলে, মনে রাখবেন। তো একটা জায়গায় এই ইলেকট্রিসিটির মাধ্যমে হার্টের যে স্পন্দন, হৃদস্পন্দন তৈরি হয়, এটাকে বলি আমরা এসএ নোড। এবং হার্টের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ফাইবার বা তার আছে বলা যায়, নার্ভের তার, এই তার দিয়ে এই কারেন্টটা হার্টের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, ফলে হার্ট সংকোচন এবং প্রসারণ করে, এইটা বলে ইম্পালস। হ্যাঁ, এই যে কারেন্টটা যখন যাবে তখন পেশির সংকোচন এবং প্রসারণ হয়ে থাকে। এই যে হার্টের নিজস্ব মাদারবোর্ড যে আমি যেটাকে বললাম বা যে সার্কিট যেটা বললাম, এটা অনেক সময় নষ্ট হয়ে যায় বা কেটে যায় বিভিন্ন কারণে। একটা হচ্ছে বয়স, এছাড়াও আরও অনেক কারণ আছে। এটাকে ফলে কি হয়, এই কারেন্টটা হার্টের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হয় না, ফলে কি হয়, হার্ট হঠাৎ করে থেমে যায় বা থেমে থেমে চলে। ঠিক আছে, এটাকে আমরা বলি মানে মেডিকেলের ভাষায় হার্ট ব্লক বা কন্ডাকশন ব্লক। সেই ক্ষেত্রে যে ট্রিটমেন্ট করা হয় সেটা হচ্ছে পেসমেকার লাগানো হয়। পেসমেকার আর কিছু না, একটা ধরুন একটা ছোট মেশিন যেটা বুকের বাঁ পাশে বা ডান পাশে লাগানো থাকে, মেশিনটা চামড়ার নিচে, আর একটা তার থাকে, তারটা হার্টের ভিতরে গিয়ে হার্টের পেশিতে স্ক্রু করে লাগিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে যে মাদারবোর্ডটা খারাপ হয়ে গেছে হার্টের নিজস্ব, সেই মাদারবোর্ডটার রিপ্লেসমেন্ট। তো সেই মেশিনটা হার্টের যে সংবেদন ওটাকে বা স্পন্দন সেটাকে জেনারেট করছে এবং হার্টের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে যাতে হার্টটা সেই ছন্দে চলতে পারে। তো সেটা হচ্ছে পেসমেকার। তো এগুলো হচ্ছে কমন হার্টের অসুখ। এছাড়াও আরও অনেক কিছু আছে, অ্যারিথমিয়া আছে,
আপনার কার্ডিওমায়োপ্যাথি আছে, হার্ট বড় হয়ে যায়, বলে হার্ট ফুলে গেছে, হার্ট পাম্পিং ক্যাপাসিটি হারিয়ে ফেলেছে, হার্ট ফেলিওর হচ্ছে। ঠিক আছে, ওইগুলো হার্টের খুব কমন প্রবলেম, যে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর একটা আলাদা জিনিস, হচ্ছে সে হার্টটা ক্লান্ত হয়ে পড়ছে, সে আর পারছে না পাম্প করতে। ঠিক আছে, তো আমাদের যতটা ডিমান্ড শরীরে রক্ত, অতটা হার্ট সাপ্লাই করতে পারছে না, ফলে হার্ট টায়ার্ড হয়ে হাঁপিয়ে যায়, সেটা বলে হার্ট ফেলিওর হচ্ছে। তো এগুলো হচ্ছে হার্টের সাধারণ আমরা যে প্রবলেমগুলো দেখে থাকি। তো আপনি যে আরেকটা প্রশ্ন করলেন যে হার্টের ব্যথা আর গ্যাসের ব্যথা, এইটা আমরা প্রায় গুলিয়ে ফেলি। এটাও খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন, যে হার্টের ব্যথা বা ধরুন কারোর হার্ট অ্যাটাক হলো, আর যখন অ্যাসিডিটি বা অম্বল হলেও সেই একই জায়গায় বুকে ব্যথা হয়, তো আমরা কি করে বুঝবো যেটা হার্টের কারণে হচ্ছে না অ্যাসিডিটি বা অম্বলের কারণে হচ্ছে? তো হার্টের ব্যথার কয়েকটা দিক আমাদের মনে রাখতে হবে। যে হার্টের ব্যথা সাধারণত যেটাকে আমরা অ্যানজাইনা বলি, ধরুন কমপ্লিট ব্লকেজ হয়নি, ধরুন 70-80% নালীগুলোতে ব্লকেজ আছে, ঠিকভাবে রক্ত যাচ্ছে না, সেক্ষেত্রে পেশেন্ট একটু কাজকর্ম করলে, একটু কায়িক পরিশ্রম করলে, বা ধরুন একটু ইমোশনাল এক্সাইটমেন্ট হলো, বা ধরুন একটা হেভি মিল খেলো অথবা নেমন্তন্ন খেলো, সেই ক্ষেত্রে হার্টে একটা ব্যথা হয়, মানে হার্টের রক্ত যতটা দরকার ততটা সাপ্লাই হচ্ছে না, ফলে হার্ট পেশিগুলো কাঁদে, এটাকেই বলে হার্টের ব্যথা বা এনজাইনা আমরা বলে থাকি। সেই ব্যথাগুলো টিপিক্যালি কখনোই 10 মিনিটের বেশি স্থায়ী হয় না, 5 থেকে 7 মিনিট থাকে, পেশেন্ট একটু রেস্ট করলো ও ধীরে ধীরে কমে যায়। ঠিক আছে, ওই সময়ে ব্যথাটা সাধারণত বুকের বাঁ দিকে হয়, কখনো ডান দিকেও হতে পারে, এখান থেকে কখনো চোয়ালে ছড়াবে, কখনো হাতের দিকে, বা হাতের দিকে যাবে, বা ডান হাতে বা পিঠের দিকে যাবে। সেটা অনেকটা এরকম একটা অনুভূতি হয় যে মনে হচ্ছে যেন বুকে একটা প্রেশার সেন্সেশন হয়, একটা চাপ লাগছে, ধরুন বুকে কেউ একটা আমার বুকের উপর একটা পাথর রেখে দিয়েছে, ওই রকম ফিলিং হয়, ব্যথা প্লাস একটা চাপ। ঠিক আছে, সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে, বা বুক ধরফরানি হতে পারে, একটা ঘাম হতে পারে, এগুলো হচ্ছে অ্যানজাইনাল পেইন আর কি। আর যখন পেশেন্টের হার্ট অ্যাটাক হয় বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, তখন কি হচ্ছে যে হার্টের রক্তনালী টোটালি বন্ধ হয়ে গেছে, একটা ক্লট জমে গেল, সেই ক্ষেত্রে সেই ব্যথা 10 মিনিটেও সারবে না। ঠিক আছে, ব্যথা কিছুতেই সারবে না। হ্যাঁ, বাড়িতে কোনো টোটকা রেমেডি ইভেন সরবিট্রেট খেলেও সেই ব্যথা ছাড়বে না। সেটা হচ্ছে একদম হার্ট অ্যাটাক, একদম পার্মানেন্ট একটা অংশ হার্টের ড্যামেজ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে হসপিটালাইজেশন বা প্রাইমারি এনজিওপ্লাস্টি বা থ্রম্বোলাইসিস ছাড়া আর কোনো উপায় থাকে না। এখন গ্যাসের ক্ষেত্রে যে ব্যথাটা হচ্ছে সেটা সাধারণত একই হয়, বুকের মাঝখানে ব্যথা হয়, অনেক কারুর জ্বালা হয়, বুক জ্বলছে, আমি খেলে বুক জ্বলছে, বা বুক আর পেটের মাঝখানে ব্যথা হয়, বলে না অম্বল হলে যে পেটটা অনেকের মানে ফাঁপা থাকতে পারে সঙ্গে গ্যাস হলে, হ্যাঁ, বা ঢেকুর থাকতে পারে। তো ওইগুলো দিয়ে সাধারণত কিছুটা বোঝা যায় যে হার্টের ব্যথা না অম্বলের অ্যাসিডিটির ব্যথা। তবে আমি বলবো যখনই কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে এটাকে অবহেলা না করে হাসপাতালে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সে ডাক্তারবাবু চিন্তা করুক এটা হার্টের ব্যথা না ইয়ের ব্যথা, আমাকে ভেবে সময় নষ্ট করাটা মানে নেই। সেক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্ট সত্যিকারে হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু সেটাকে গ্যাসের ব্যথা বলে চালিয়ে দিচ্ছেন, একবার অ্যান্টাসিড খাচ্ছেন, একবার গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন, একবার টেটা খাচ্ছেন, গরম জল খাচ্ছেন, এখানে করতে করতে দেখা গেল যে 3-4 ঘন্টা বাড়িতেই কাটিয়ে দিল, এবং যখন হাসপাতালে গেল সেই গোল্ডেন আওয়ারটা পেরিয়ে গেল। ফলে আমাদের আর কিছু মানে অ্যাক্টিভ কিছু করার মতো আর হাতে আর কিছু সুযোগ থাকে না। যাই হোক, অনেকটাই মানে ব্যাপারটা পরিষ্কার হলো। এইবার আসছি আমি আরেকটা প্রশ্নে। তার আগে আরও কিছু প্রশ্ন আছে আপনার সাথে আমাদের, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি।
ফিরে এলাম একটি ছোট্ট বিরতির পর। তো এবার ডাক্তারবাবু আপনার কাছে যেটা জানতে চাইব, আমরা তো হার্ট অ্যাটাক সম্পর্কে আপনি অনেকটাই বললেন। প্রশ্ন করা কিছু কিছু ক্ষেত্রে এরকম আমরা দেখেছি যে মানে একদমই সুযোগ পাওয়া যায় না। হ্যাঁ, ব্যথা হচ্ছে, বমি হলো, ঘাম হলো। আমার খুব নিয়ার রিলেটিভেরই কিছুদিন আগে হয়েছে। এইটা কেন হয়, কি কারণে? এটা একটা প্রশ্ন। এরপরে থাকছে আমার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে মানে ও হসপিটালে নেওয়ার কি অ্যাম্বুলেন্স ডাকারও সুযোগ পাওয়া যায়নি, সাথে সাথেই মানে ডেথ। এরপরে যেটা বলবো, কার্ডিয়াক অ্যারেস্ট, এই কথাটা আমি প্রায়ই শুনি, এটা ব্যাপারটা কি? আর সেরিব্রাল থ্রম্বোসিস, এটাও কি হার্টেরই সঙ্গে রিলেটেড নাকি অন্য কিছু? সেরিব্রাল শব্দের অর্থ হচ্ছে ব্রেন। ব্রেন, হ্যাঁ, সেরিব্রাম বা ব্রেন। সো সেরিব্রাল বা থ্রম্বোসিস, বা যাকে আমরা কমন কথায় বলি স্ট্রোক, সেরিব্রাল স্ট্রোক, হ্যাঁ, আর হার্ট অ্যাটাক দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা প্রায়ই এটাকে স্ট্রোক বলে গুলিয়ে ফেলি, দুটোই স্ট্রোক। আসলে স্ট্রোক হচ্ছে সেরিব্রাল অ্যাটাক বা সেরিব্রাল থ্রম্বোসিস বলুন, বা সেরিব্রাল হিমোরেজ বা ব্লিডিং বলুন, যেটা সেরিব্রাল অ্যাটাককে সাধারণত স্ট্রোক বলা হয়। আর হার্ট অ্যাটাক যেটা, সেটাকে আমরা সাধারণত বিজ্ঞানের ভাষায় বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ঠিক আছে, বা যেটাকে বলে হার্ট অ্যাটাকও বলা হয় আর কি, সাধারণ কথায় আর কি। তো আপনি যেটা বললেন যে কার্ডিয়াক অ্যারেস্ট জিনিসটা কি, কার্ডিয়াক অ্যারেস্ট শব্দের অর্থ হচ্ছে হার্টের যেটা কাজ, মানে সংকোচন প্রসারণ, সেই মিনিটে 60 থেকে 100 বার হোক বা কমনলি 72 বার, এই যে প্রক্রিয়াটা, সেটা হঠাৎ করে থেমে যাওয়া, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। মানে হার্টটা থেমে গেল হঠাৎ করে। হার্ট থেমে যাওয়া মানে হচ্ছে আমাদের আর বেঁচে থাকার কোনো উপায় নেই সাধারণত। তো এটা বিভিন্ন কারণে হয়। একটা যেটা খুব কমন হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে, ধরুন একটা হার্ট অ্যাটাক হলো, মেজর হার্ট অ্যাটাক, হার্টের একটা বিশাল অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল ক্লট জমার কারণে। সেই ক্ষেত্রে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা খুব বেশি। অনেক সময় যে মেজর কার্ডিয়াক মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে অনেক সময় রোগীকে হাসপাতাল অবধি নিয়ে যাওয়ার সুযোগ থাকে না। তো হার্ট অ্যাটাক হচ্ছে একটা কারণ কার্ডিয়াক অ্যারেস্টের। এছাড়াও আছে বিভিন্ন কার্ডিয়াক এরিথমিয়াস বলে একটা এন্টিটি আছে, রোগ রয়েছে, যেটা হচ্ছে হার্টের এই যে স্পন্দন, হৃদস্পন্দনের রোগ। তো এরিথমিয়াসের মধ্যে কিছু আছে ব্রেডিয়ারিথমিয়া আর কিছু ট্রেকিয়ারিথমিয়া। ব্রেডিয়ারিথমিয়া হচ্ছে হার্টটা স্লো হয়ে যাওয়া, যেটা আমি বললাম যে হার্ট ব্লকেজ আছে, যেটাকে আমরা ব্রেডিয়ারিথমিয়া বলি, হার্টটা খুব স্লো হয়ে গেল বা মাঝে মাঝে থেমে থেমে চলছে। হ্যাঁ, আরেকটা আছে ট্যাকিয়ারিথমিয়াস, সেটা সেক্ষেত্রে হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে যায়। হ্যাঁ, সেই হৃদস্পন্দন বেড়ে গিয়ে 100, 200, 300 অবধি হয়ে যায়, ঠিক আছে। এই ট্যাকিয়ারিথমিয়াগুলো আবার বিভিন্ন ধরনের আছে, কিছু আছে এট্রিয়াল ট্যাকিয়ারিথমিয়া, কিছু আছে ভেন্ট্রিকুলার। এটা বিভিন্নভাবে আমরা বুঝি, মানে ইসিজি করে বুঝি বা অন্যান্য সাইন সিমটম দেখে আমরা বুঝি। সেই ক্ষেত্রেও যদি ভেন্ট্রিকুলার ট্যাকিয়ারিথমিয়াস হয়, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়, সেই ক্ষেত্রেও হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা থাকে। এবং এটা খুব কমনলি আপনি দেখবেন যে ইয়াং অ্যাথলেটদের মধ্যে, যারা খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় বা রানার্স, এদের হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয় মাঠে, ঠিক আছে। তো এদের আপাতত এরা খুবই সুস্থ, কিন্তু এদের ভেতরে কোনো একটা রোগে এরা ভোগে, এই ট্যাকিয়ারিথমিয়ার রোগে ভোগে। তো সেটা এক্সারশনের ক্ষেত্রে সেটা প্রেসিপিটেট হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তো সেগুলো হচ্ছে মূলত কার্ডিয়াক অ্যারেস্টের কারণে। এখন কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমরা কি করব, সেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বাড়িতে কার্ডিয়াক অ্যারেস্ট হলে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা হার্ট মাসাজ, আমরা যেটা বলি চেস্ট কম্প্রেশন, হ্যাঁ, কার্ডিয়াক মাসাজ। হ্যাঁ, সেটা আমার মতে শুধু হাসপাতালের চিকিৎসাকর্মী, ডাক্তার এবং নার্সদের মধ্যেই সে জ্ঞান যাতে সীমিত না থাকে, আমাদের সেটাকে ছড়িয়ে দিতে হবে
বিভিন্ন স্তরে স্তরে আমাদের সমাজে বিভিন্ন আমাদের জনগণের মাধ্যমে, যাতে আমরা সেই সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা কার্ডিয়াক মেসেজটা আমরা শিখি, এবং বাড়িতে কখন যে কাজে লাগবে সেটা কেউ জানে না। এবং যদি সেটা জানা থাকে, সেই কার্ডিয়াক মেসেজ দিলে পেশেন্টের যে কার্ডিয়াক অ্যারেস্টটা, সেই কার্ডিয়াক অ্যারেস্ট থেকে পেশেন্ট ফিরে আসে, হার্টটা আবার চালু হয়, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু আবার আমরা পেতে পারি যদি আমরা সময় মতো সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা কার্ডিয়াক ম্যাসাজ দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, অনেকটাই মানে পরিষ্কার হলো এখন ব্যাপারটা। এবার আসছি, আপনি মানে আপনার তো হার্ট সার্জন হিসেবে মানে খুবই মানে সুনাম অর্জন করেছেন এর মধ্যেই। তো হার্টের যে অপারেশন, এই অপারেশনগুলি কত রকমের হয়? মানে হার্ট অপারেশন শুনলেই তো বেশ আমাদের একটা ভয় ভয় ভাব লাগে। হ্যাঁ, সবসময় কি মানে আরেকটা শুনি ওপেন হার্ট সার্জারি, সবসময় কি হার্ট ওপেন করতে হয় না অন্যভাবেও হার্টের অপারেশন হয়? আর সবগুলি অপারেশনই কি মানে বর্তমানে আগরতলায় কি আমরা এটার সুবিধা পাবো কিনা, পাই কিনা, এটা আপনি আমার দর্শক শ্রোতাদের জানিয়ে দিন। নিশ্চয়ই। দেখুন, হার্টের অপারেশন বিভিন্ন ধরনের হয়। সব রোগীদের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয় না। আমাদের হার্টের অপারেশন মূলত আমরা দুটো জায়গায় করি। একটা হচ্ছে ক্যাথ ল্যাব বা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি, ঠিক আছে। আরেকটা হচ্ছে কার্ডিয়াক ওটি বা কার্ডিয়াক অপারেশন থিয়েটার। কার্ডিয়াক অপারেশন থিয়েটারে সাধারণত ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি ওইগুলো করা হয়ে থাকে। এছাড়াও বাকি যে অপারেশনগুলো সেগুলো আমরা ক্যাথ ল্যাবে করে থাকি। ক্যাথ ল্যাবে কী কী করা হয় সেটা হচ্ছে যেমন এনজিওপ্লাস্টি, আমি বললাম, এনজিওগ্রাফি, ঠিক আছে, পেসমেকার ইমপ্ল্যান্টেশনস, হ্যাঁ, পেরিফেরাল এনজিওপ্লাস্টি, ওইগুলো সাধারণত ওপেন হার্ট সার্জারির মধ্যে পড়ে না। সেগুলো সাধারণত আমরা হাতে বা পায়ে পেশেন্টের যে শিরা নয়, ধমনির মধ্য দিয়ে সাধারণত আমরা সূক্ষ্ম সূক্ষ্ম চ্যানেল ঢোকাই, নালী, ক্যাথেটার বলে থাকি। এই ক্যাথেটার ঢুকিয়ে সেই ক্যাথেটারগুলোকে আমরা গাইড করে, হ্যাঁ, এই আপনার এক্সরে গাইডে, যে আমরা টিভির মধ্যে দেখি যে এই যে ক্যাথেটারগুলো কোথায় যাচ্ছে, হাত বা পা দিয়ে ঢুকিয়ে এগুলো হার্টের বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিই। পৌঁছে ওইখানে বেলুন এনজিওপ্লাস্টি করা হয়, এনজিওগ্রাফি করা হয়, স্ট্যান্ড বসানো হয়, পেসমেকার বসানো হয়, এগুলো হয়ে থাকে। এবং সেই অপারেশনগুলোতে সাধারণত জেনারেল এনেস্থেশিয়ার প্রয়োজনও পড়ে না, সাধারণত লোকাল এনেস্থেশিয়াতে হয়ে থাকে, পেশেন্ট সজ্ঞানে থাকেন। হ্যাঁ, তো খুবই অল্প সময়ের মধ্যে এগুলো করানো যায়। তো যেসব ক্ষেত্রে এই ক্যাথ ল্যাবের মাধ্যমে আমরা অপারেশনগুলো করতে পারি, সাধারণত সেই পেশেন্টদেরকে আমরা ক্যাথ ল্যাবে অপারেশন করে থাকি বা এনজিওপ্লাস্টি, পেসমেকার প্রসেস। আর যেসব পেশেন্টের জন্য প্রয়োজন ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি, তাদের কার্ডিয়াক অপারেশন থিয়েটারে অপারেশন করা হয়। সেটা অনেকটা জটিল এবং বেশ সময় নেয়। এই ধরনের এক একটা অপারেশন অ্যাটলিস্ট 4 থেকে 7 ঘন্টার মতো সময় লাগে একটানা। তো মানে আপনি বলতে চাইছেন যে ওই পেসমেকার, এনজিওপ্লাস্ট এগুলি এতটা জটিল অপারেশন নয়? না না, জটিল তো বটে, মানে কম জটিল, মানে কম সময় লাগে, সময়টা কম লাগে, নিশ্চয়ই জটিল। যাই হোক, তো এবার আসছি সেটা বলছি, এই যে আপনি বললেন যে ওপেন হার্ট সার্জারি প্রায় 7 ঘন্টার মতো সময় লাগে, এইখানে তো নিশ্চয়ই আপনার একার পক্ষে তো মানে করা সম্ভব নয় না, অ্যানাস্থেসিস্ট থাকেন আপনার সঙ্গে, একটা টিম ওয়ার্ক। এইখানে আপনারা যে হার্টটা ওপেন করছেন, তো হার্টের মধ্য দিয়ে রক্ত যাওয়া আসা করবে কিভাবে, কি হয়, আমরা কাজ করেন কিভাবে, এত মানে রক্ত যাচ্ছে আসছে, এটা একটু যদি পরিষ্কার করে বলেন। সুন্দর প্রশ্ন করেছেন দিদি আপনি। ওপেন হার্ট সার্জারির সময় যেটা আমরা করে থাকি, ওপেন হার্ট শব্দের হচ্ছে হার্টকে ওপেন করা, হার্টকে কাট ওপেন করা, করে হার্টের ভেতরে ঢুকে হার্টের রিপেয়ার করে, মেরামতি করা। এটা হতে পারে ধরুন একটা ভাল্ব বদলানো বা দুটো ভাল্ব বদলানো বা ভাল্ব রিপ্লেসমেন্ট সার্জারি বলি, বা হার্টের মধ্যে ফুটো রয়েছে, হ্যাঁ,
কনজেনিটাল মানে শিশুদের ক্ষেত্রে যেটা হয়, হার্টে বিভিন্ন হোল থাকে, সেই হোলগুলো রিপেয়ার করা হয় এই ওপেন হার্ট সার্জারির মাধ্যমে। তো ওপেন হার্ট সার্জারির সময় পেশেন্টকে হার্ট ওপেন করতে হয়, মানে বুক ওপেন করতে হয়, করে হার্টকে ওপেন করে সামনে রেখে হার্টের যে নিজস্ব রক্ত সংবহন তন্ত্র আছে সেটাকে থামিয়ে দেওয়া হয়। থামিয়ে দিয়ে সেই ব্লাড সার্কুলেশনটাকে আমরা ডাইভার্ট করে দিই একটা মেশিনের মধ্যে, যেটাকে বলে হার্ট লাং মেশিন। মানে আমরা পেশেন্টের হার্ট আর লাংকে তখন থামিয়ে দিচ্ছি, থামিয়ে দিয়ে বিশ্রাম দিচ্ছি। হ্যাঁ, আর এই সময়ে পেশেন্টকে বাঁচিয়ে রাখার জন্য একটা প্যারালাল একটা সার্কিটের মাধ্যমে পেশেন্টের শরীরে যত রক্ত আছে, হার্টের ভিতরে যত রক্ত আছে, সেই মেশিনে আমরা ট্রান্সফার করে দিই। হ্যাঁ, সেই হার্ট লাং মেশিন হার্টেরও কাজ করে এবং লাংস বা ফুসফুসেরও কাজ করে। মানে এটা একাধারে একটা পাম্প, রক্ত সংবহন প্লাস যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে এক্সচেঞ্জ হয় ফুসফুসে, সেই কাজটাও সেই হার্ট লাং মেশিন করে থাকে। আর এই সময়ে যখন হার্ট আর লাং যখন বন্ধ থাকে তখন সার্জনকে সময় দেওয়া হয়, হ্যাঁ, খুব বেশি সময় দেওয়া যায় না, 1 থেকে 1.5 ঘন্টা, যে এর মধ্যে যা করার আপনি করে নিন। হার্টকে খুলে মেরামত, ভাল বদলানো, এভরিথিং করা হয়। করে আবার আমরা কি করি, সেই যে প্যারালাল সার্কিটটা ওইটাকে আমরা ধীরে ধীরে বন্ধ করি এবং ব্লাড সার্কুলেশনটাকে আমরা ডাইভার্ট করি পেশেন্টের নিজের হার্ট এবং লাংসের মধ্যে। তো আস্তে আস্তে পেশেন্টের নিজের হার্ট এবং লাংকে চালু করা হয় এবং সেই হার্ট লাং মেশিনটিকে ধীরে ধীরে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হয়। এখন কথা হচ্ছে এই মেশিনটি কে চালায়? হ্যাঁ, কার্ডিয়াক সার্জন তো অপারেশন করছে, হার্টকে নিয়ে ব্যস্ত, ঠিক আছে। মাথার দিকে রয়েছেন অ্যানেস্থেসিওলজিস্ট, কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট, যিনি রোগীকে অজ্ঞান করছেন, ঠিক আছে। আর এই যে পাশে যে হার্ট লাং মেশিন চালাচ্ছে তাকে আমরা বলে থাকি পারফিউশনিস্ট। আচ্ছা, বেসিক্যালি এটা একটা টেকনিক্যাল পোস্ট। তারা কার্ডিয়াক টেকনোলজিস্ট, হ্যাঁ, এবং অনেক কিছু পড়াশোনা করতে হয়, অনেক কিছু জানতে হয়, কারণ তার হাতেই থাকে পেশেন্টের প্রাণ সেই সময় আর কি। সে পেশেন্টকে বাঁচিয়ে রাখে এই সময়টা এবং সার্জনকে সুযোগ করে দেয় কাজ করার জন্য। তো এগুলো হচ্ছে প্যারামেডিক্যাল কোর্সেস। আজকালকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল আছে, যে পারফিউশনিস্ট একটা কোর্স, তারপর হচ্ছে ক্যাথল্যাব টেকনিশিয়ান, যে ক্যাথল্যাব মেশিনটাকে বিশাল একটা যন্ত্র, ক্যাথল্যাব যেখানে আমরা বললাম না যে ক্যাথেটার ঢুকিয়ে অপারেশন করা হয়, যে এটা একটা বিশাল সেট আপ। হ্যাঁ, যে এক্স-রের মাধ্যমে হার্টের এবং রক্তনালীর আমরা ছবি দেখি টেলিভিশনে, দেখে দেখে অপারেশন করা হয়। তো এই যে চালায় যে মেশিনটা, একে বলে ক্যাথল্যাব টেকনিশিয়ান। এছাড়াও রয়েছে বিভিন্ন ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, কার্ডিওলজি টেকনিশিয়ানস, ঠিক আছে। হার্টের যে ডায়াগনস্টিক প্রসিডিউরগুলো, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি, হল্টার, এগুলো এরা করে থাকে। তো মূলত যেটা আমি বলতে চাই যে এই পুরো প্রক্রিয়া, হার্টের যত চিকিৎসা, অপারেশন, এটা হচ্ছে একটা বিশাল টিমওয়ার্ক। আমাদের সঙ্গে যুক্ত থাকে ডাক্তারবাবুরা, যুক্ত থাকেন অ্যানেস্থেশিয়ার থেকে শুরু করে ক্রিটিক্যাল কেয়ারের ডাক্তাররা। এছাড়াও যুক্ত রয়েছেন যে টেকনোলজিস্টরা, এদের ভূমিকা অপরিসীম এবং প্রত্যেকে এক একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছেন। এবং সেটার মধ্যে একটা সিনক্রোনাসিটি চাই আমাদের, যে এই কাজটা করছে, পাশাপাশি আরেকজন সেই আরেকটা কাজ করছে, আমি আরেকটা কাজ করছি, অ্যানেস্থেশিয়া, সব মিলিয়ে হচ্ছে একটা অপারেশন। হ্যাঁ, তো এই যে কোর্সেসগুলো অ্যাভেলেবেল রয়েছে, যেমন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে, যে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ফ্যাকাল্টি বলে একটা বডি রয়েছে, এরা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, তারা এই কোর্সগুলো সরকারিভাবে চালায় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন মেডিকেল কলেজে। এছাড়া বিভিন্ন কর্পোরেট হাসপাতাল রয়েছে, এরাও এই কোর্সেসগুলো অফার করে। আমাদের রাজ্যেও রয়েছে, যেমন ইকফা ইউনিভার্সিটি, এরা দিচ্ছে কার্ডিওলজি টেকনিশিয়ান কোর্স করছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স টিপসেও রয়েছে কার্ডিওলজি টেকনিশিয়ান। সো ধীরে ধীরে লোকেরা জানছে এই কোর্সেসগুলো, এবং এগুলো খুবই লুক্রেটিভ কোর্সেস, মানে এর খুব চাহিদা রয়েছে বর্তমানে। তো আমি যা একটা প্রশ্ন করেছিলাম, আমরা একটা ব্রেক নেব, তার আগে এটা একটু জেনে নিচ্ছি যে অপারেশনগুলি সবগুলি কি আগরতলা বর্তমানে হচ্ছে? মানে আমরা কি পেশেন্টদের বলতে পারবো যে আগরতলায় এই মানে মানে হার্ট সার্জারি, সব ধরনের হার্ট সার্জারি হচ্ছে, এবং হলে মানে খরচটা কীরকম পড়ে? আচ্ছা,
আমরা হার্টের চিকিৎসা অপারেশন শুরু করি 2021 সালের 22শে জানুয়ারি থেকে। সেদিন প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল, তারপরে বাইপাস সার্জারি, এনজিওপ্লাস্টি, পেসমেকার। আজকালকে সেটা আমি জিবি হাসপাতালের কথা বলছি, প্রায় সব অপারেশনই জিবি হাসপাতালে হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাইরে পাঠাতে হয়, একদম টোটাল 100% এখনও আমরা করতে পারিনি। ধরুন 80 থেকে 90% ক্ষেত্রে চিকিৎসা আগরতলা শহরে জিবি হাসপাতালেও উপলব্ধ রয়েছে। বাহ, খুব ভালো কথা। তো আমরা প্রায় শেষের দিকে এসে পড়েছি, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। ফিরে এলাম আবার একটি ছোট্ট বিরতির পর। তো আমরা আমাদের আলাপচারিতা বা ডাক্তারবাবুর সঙ্গে যে রোগ নিয়ে কথা বলছিলাম, হার্ট নিয়ে, প্রায় শেষের দিকে এসে পড়েছি। শুধু আর দুটো প্রশ্নই আছে বাকি ডাক্তারবাবু। একটা হচ্ছে আমরা প্রায়ই শুনি এখন যে শিশুদেরও হার্টের রোগ হয়। তো এখন আমরা কখন বুঝবো বা কিভাবে বুঝবো একটা শিশুর হার্টের রোগ হয়েছে কিনা? আর আরেকটা যেটা প্রশ্ন সর্বশেষ রাখবো, আমি একসাথেই বলে ফেলছি, সেটা হচ্ছে হার্টকে ভালো রাখার কি কি উপায় আছে, আপনি একটু একেবি টিভির মাধ্যমে দর্শক শ্রোতাকে জানিয়ে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। যেটা আপনি প্রথমে বললেন যে শিশুদের হার্টের রোগ আছে, আমরা কি করে বুঝবো? তো মূলত শিশুদের হার্টের রোগ কিছু কিছু ক্ষেত্রে জন্মের পরেই বোঝা যায়। যেমন বাচ্চা দেখা গেল যে হাত, পা এবং জিভ নীল হয়ে আছে, ঠোঁট নীল হয়ে আছে, যেগুলো আমরা ব্লু বেবিস বলি। ঠিক আছে? তো এদের বলতে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। এদের ক্ষেত্রে হার্টের মধ্যে দূষিত রক্ত, মানে ভেনাস ব্লাড আর আর্টেরিয়াল বা পরিশোধিত রক্ত মিশে যায়। দেখা যায় কোনো জায়গায় কোনো পার্টিশন নেই বা কোনো হোল আছে, হ্যাঁ, সেক্ষেত্রে এই যে মিক্সড ব্লাড, হ্যাঁ, তো শরীরে পরিশোধিত রক্তের বদলে একটা মিক্সড ব্লাড সংবহন হয়, তার জন্য পেশেন্টদের সাইনোসিস থাকে বা এই ব্লু বেবি সিনড্রোম হয়ে থাকে আর কি। সেগুলো জন্মের পরেই বোঝা যায়। এছাড়াও হার্টের বাচ্চাদের কিছু রোগ আছে যেগুলোকে আমরা বলি লেফট টু রাইট শান্ট। সেক্ষেত্রে ও হার্টের মধ্যে কিছু ডিফেক্ট থাকে, জন্মগত ডিফেক্ট থাকে। ডিফেক্টের কারণে ব্লাডের মিক্সিং হয়, সেক্ষেত্রে যে পরিশোধিত রক্ত চলে যায় আপনার অপরিশোধিত রক্তের দিকে। তো সেদিকে কি হয়, লাংসের মধ্য দিয়ে রক্তের সংবহন বেড়ে যায় এবং লাংসের যে ব্লাড প্রেশার সেটা খুব বেড়ে যায়। এবং যদি সেটা চলতে থাকে আস্তে আস্তে দেখা যায় যে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে বা হার্ট খারাপ হয়ে যায়। তো এগুলোকে বলে যেমন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা এএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, বিএসডি বা পিডিএ নামে এগুলো কমনলি পরিচিত থাকে। এদের ক্ষেত্রে আমরা বুঝতে পারি বাচ্চা যদি একটু বড় হয়, ধরুন 3-4 বছর 4 বছর যখন স্কুলে যেতে থাকে, তখন দেখা যায় বাচ্চাগুলো সেরকম খেলাধুলা করতে পারে না, খুব তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ে, ও পরিশ্রম করতে পারে না, দৌড়ে হাঁপাতে থাকে। ঠিক আছে? ও একদম তখন বলে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম। তখন যখন যদি ডাক্তারের কাছে নিয়ে আসা যায়, তখন দেখা যায় বুকে একটা সাউন্ড হয়, যেটাকে আমরা মারমার বলি আর কি। হাত দিলেও বোঝা যায় একটা ঝরঝর 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 করছে আর কি, একটা কম্পন থাকে আর কি সেই। তো ওইগুলো দেখে আমাদের বুঝে নিতে হয় যে বাচ্চাদের ওর হার্টের প্রবলেম আছে, এবং বাচ্চাদের এই হৃদরোগকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে কারেকশন করতে হয়, আইদার ওপেন হার্ট সার্জারির মাধ্যমে, নয়তো ডিভাইস ক্লোজার বলে একটা জিনিস আছে, যেটা ওপেন হার্ট সার্জারি না করে, মানে
মিনিমালি ইনভেসিভ বা মাইক্রোসার্জারি আমরা কমন ভাষায় বলি, এই হার্টের ফুটোগুলো বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় প্রশ্ন আপনারা যেটা বললেন যে আমরা হার্টকে কী করে ভালো রাখবো, এটা হচ্ছে টেক হোম মেসেজ। তো হার্টকে ভালো রাখতে গেলে কয়েকটি কথা আছে, যেমন আমি প্রথমে হচ্ছে স্বাস্থ্য সচেতনতা, বা আমি ভালো আছি তো, নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি ভালো আছি তো। হ্যাঁ, সেই সচেতনতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, আমার হার্ট ভালো আছে তো। তারপরে প্রশ্ন হচ্ছে যে আমার হার্ট ভালো আছে কি না আমি সেটা কি করে বুঝবো। যে কার্ডিয়াক সিমটমস যেগুলো আমি বললাম, বুকে ব্যথা, হাঁপিয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া সহজে, তো ওই জিনিসগুলো আমার মধ্যে আছে কি না, সাইন অ্যান্ড সিমটমস, ঠিক আছে। যদি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং তার দ্রুত চিকিৎসা করা। সে হচ্ছে যাদের মধ্যে হার্ট রোগ অলরেডি হয়ে গেছে, এবং যাদের মধ্যে নেই, এই রোগকে প্রতিহত করতে গেলে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে নিয়মিত শরীরচর্চা, রেগুলার এক্সারসাইজ অ্যাট এনি এজ। বিশেষ করে আমি বলবো যাদের 40 বছর পেরিয়ে গেছে এদের তো জন্য এটা মাস্ট, একটা রেগুলার এক্সারসাইজ। 1 ঘন্টা সকালে নিয়মিত শরীরচর্চা, এটা হাঁটা হতে পারে খুব জোরে, জগিং হতে পারে, সাইক্লিং হতে পারে, কোনো ধরনের একটা খেলাধুলা হতে পারে, যেটা সারা বছর করতে হবে। অ্যাটলিস্ট 45 মিনিট থেকে 1 ঘন্টা নিজের জন্য রাখতে হবে। 2 নম্বর হচ্ছে পরিমিত সুষম আহার, ঠিক আছে, সময় মতো খেতে হবে। হ্যাঁ, জাঙ্ক ফুড বা রাস্তার খাওয়া, ভাজা, তেলে ভাজা, এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর যেটা হচ্ছে স্ট্রেস থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখতে হবে। হ্যাঁ, যাতে আমার স্ট্রেস লেভেল কম থাকে। স্ট্রেস তো থাকবেই, কাজ করলে স্ট্রেস থাকবে, এবং এই স্ট্রেসকে প্রতিহত করার একটা খুব ভালো উপায় হচ্ছে এক্সারসাইজ করা, খেলাধুলা করা, রেগুলারলি যোগাসন করা, ঠিক আছে, টাইমলি ঘুমানো, ঠিক আছে, আর স্ক্রিন টাইম কম করা। মানে সারা রাত আমি টিভি দেখলাম, সারা রাত আমি মোবাইল দেখলাম, তাহলে নিয়মিত আমার ঘুম আসবে না, না, তা আমার যে স্লিপ সাইকেলটা বিগড়ে গেল, ঠিক আছে, আমি কি করে সকালে উঠবো তখন। তো ওইগুলো জিনিস থেকে আমাকে একটু সাবধান থাকতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে হেরিডিটি বলে একটা জিনিস আছে, হার্টের রোগ সাধারণত বংশ পরম্পরায় যায়। আমার বাবা মায়ের কোনো হার্টের রোগ ছিল কি না, যদি থাকে তাহলে আমাকে বেশি সচেতন হতে হবে। আনুষঙ্গিক রোগ যেমন ডায়াবেটিস আমার আছে কি না আমার জানতে হবে, ঠিক আছে, কোলেস্টেরলের সমস্যা আছে কিনা জানতে হবে, ব্লাড প্রেশারের সমস্যা আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা জানতে হবে। তার জন্য ডাক্তারি পরামর্শ নিতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, এবং যদি এগুলো থাকে তারকে কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস থাকবে, সেটা কিউর হবে না, কিন্তু আমার ব্লাড সুগারকে আমার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তাহলে আমার হার্টের রোগ হওয়ার বা করোনারি আর্টারি ডিজিজ বা অন্যান্য অসুখ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। যাই হোক, আমরা তো এসে পড়েছি শেষ পর্যায়ে অনুষ্ঠানের। ডাক্তারবাবুর কাছ থেকে আমরা হার্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আবারও আমরা বসবো এরকম একেবিটিভি স্বাস্থ্য কথায় শরীরের বিভিন্ন সমস্যা নিয়ে। ডাক্তারবাবু, আপনাকে আবারও একেবিটিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আবারও শুনতে পাবেন একেবিটিভির স্বাস্থ্য কথায় শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বসবো, তাই চোখ রাখুন একেবিটিভিতে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।